আজকে লাস্ট পর্ব 15। এক সপ্তাহ গড়িয়ে গেল। মনের একটা অভ্যাস হলো সে তার জীবনে সব কিছু ডায়েরিতে লিখে রাখে। সেদিন আদ্রিন মনের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজা খুলে দেখে উকি দিয়ে দেখতে গেল, কেউ নেই। দরজার পাশে একটা গাঢ় নীল মলাটের ডায়েরি দেখে সেটা হাতে তুলে নিল। অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দিতে আদ্রিনের গায়ে লাগছে, কিন্তু মনের ডায়েরি ভেবে সে নিয়ে নিল। হোক না একটু অন্যায়, মনের জীবন সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ জমিয়েছে ডায়েরিটা দেখে। যে মানুষগুলোর ডায়েরি লেখার অভ্যাস, তারা তাদের ব্যক্তিগত সবকিছু ওই ডায়েরিতে লিখে রাখে। ডায়েরিটা তাদের সবচেয়ে কাছের বন্ধু। আদ্রিন ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে গেল। আদ্রিনের একটা স্বভাব হলো, মানুষ ডায়েরি প্রথম দিক থেকে পড়ে, কিন্তু সে ডায়েরি পিছন দিক থেকেই পড়ে আসবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আদ্রিন ডায়েরির শেষের দিক উল্টাতে গুটি গুটি অক্ষরে বেঁচে উঠল কিছু মুগ্ধময়ী লেখা। তোমাকে মন ভরে দেখার অতৃপ্তি থেকেই ভালোবাসার সৃষ্টি। আদ্রিন ডায়েরির পৃষ্ঠাটা কে উল্টে পড়তে লেগে গেল। এভাবে কেটে গেল আরো কয়েকদিন। মন সকালে ঘুম থেকে উঠে নিচে নামতে নামতে বাসায় ডেকোরেশনের অনেক মানুষ দেখতে পেল। সে বুঝতে পারলো না কিছুই। ড্রয়িংয়ে গিয়ে সোফায় বসতেই দেখলো সব কাজিনরা একসাথে আড্ডা দিচ্ছে, আর পাশেই সবার মাঝখানে একটা বৃদ্ধা বসা। বৃদ্ধাকে দেখে বোঝা যাচ্ছে ইনি এখানকার নন। দেখতে দেখতে খ্রিস্টান লাগছে। মন ওখানে যেতে বৃদ্ধাটি ওকে কাছে ডাকলে মন গিয়ে বসলো ওনার পাশে। বৃদ্ধা ইংরেজিতে জানতে চাইলো মন কেমন আছে। মন প্রতি উত্তর দিতে বৃদ্ধাটির মনের দুগাল ধরে কপালে চুমু এঁকে দিল। এরপর নিজের কনিষ্ঠ আঙ্গুল থেকে একটি ডায়মন্ডের আংটি খুলে মনকে পরিয়ে দিল। মন কিছুই বুঝতে পারল না। বাকি সবাই হাসি মুখে উৎসুক হয়ে তাকিয়ে আছে। সবাইকে আজ খুশি লাগছে। কিছু সময় পরে বড় মা আর মা বৃদ্ধার কাছে এসে রেস্ট করতে বলতে তিনি উঠে দাঁড়িয়ে মনকে সহ সবাইকে বিদায় জানিয়ে রুমের উদ্দেশ্যে সিঁড়িতে পা বাড়ালো। মন বৃদ্ধা যাওয়ার পানে তাকিয়ে বাকি কাজিনদের উদ্দেশ্যে বলে উঠল, উনি কে? আদ্রিন ভাইয়ার নানিমা। কাজিনের থেকে কেউ একজন বলে উঠল, ওনাকে দেখতে খ্রিস্টান লাগছে। তার মানে কি ওই মানুষটাই খ্রিস্টান? মনের কথা অবাক হওয়ার রেশ। নানিমা খ্রিস্টান, কিন্তু আদ্রিন ভাইয়া নন। কাজিনদের থেকে কেউ একজন বলে উঠল। মন তাদের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনের চাহনি দেখে ওরা বুঝিয়ে দিল, আফজাল শেখের একমাত্র ভালো কাছের বন্ধু ছিল আদ্রিনের বাবা সোয়েব আহমেদ। সোয়েব আহমেদ উচ্চ মাধ্যমিকের সময় ম্যারিল্যান্ডে পাড়ি জমায়। ওখানে একজন খ্রিস্টান মেয়ের সাথে সোয়েবের প্রণয়, যিনি হচ্ছেন আদ্রিনের মা রিদি। এরপর মেয়েটি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে সোয়েবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রিদির এমন ধর্ম পরিবর্তনে তার মা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ওদের বিবাহিত জীবন সুখেই চলছিল, কিন্তু 2 বছরের মাথায় আদ্রিনের যখন 5 মাস, তখন এক অ্যাক্সিডেন্টে দুজনে না ফেরার দেশে চলে যায়। তখনই নাতিকে নিয়ে ছুটে আসে আদ্রিনের খ্রিস্টান নানিমা। এরপর থেকে ওই বৃদ্ধাই আদ্রিনকে লালন পালন করে। সব শোনার পর মনের মায়া হলো ওই মানুষটার প্রতি। মা বাবার ভালোবাসার কত ছোটবেলা হারিয়ে ফেললো। কিন্তু ম্যারিল্যান্ড থেকে উনি এখানে। মন অবাক দৃষ্টিতে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলে কাজিনা তার উত্তরে এড়িয়ে গিয়ে আবার গল্প করতে ব্যস্ত হয়ে পড়লো। মন মনে করলো হয়তো বাংলাদেশে ঘুরতে এসে, তাই সে আর ব্যাপারে আর কোনো কথা বাড়ালো না। সে জিজ্ঞাসার দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলে উঠলো, বাসায় কি হচ্ছে ভাবো? সবাই সমস্যারে মনের প্রতি উত্তর করলে মন কিছুক্ষণ টুটনিতে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আবারও বলল, আজ তো তোদের মধ্যে কারো বার্থডে না, আর না কারো অ্যানিভার্সারি, তবু বাসা সাজানোর উদ্দেশ্য কি হচ্ছে বলতো? ইদানিং সবাই আমার কাছ থেকে কথা লুকায়। আজকেরটা সারপ্রাইজ, বিশেষ করে তোমার জন্য। সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরে সবাই আবারও সমস্যারে বলে উঠলো। এরা ওদের সাথে তাল মিলে মনকে কিছুই বলল না। মন কিছু সময় সবার দিকে তাকিয়ে থেকে এরপর উঠে পড়লো। সে মায়ের রুমে গিয়ে মাকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। আস্তে সন্ধ্যা গড়িয়ে আসলো। বাসা ভর্তি মেহমান আসছে। মন রুমে দরজা আটকে বসে রইল। মনের হঠাৎ করে আদ্রিনের কথা মনে পড়লো। মানুষটাকে আজ এক পলকের জন্য দেখা যায়নি। মুহূর্তের মধ্যে মন পাল্টে ফেললো। মন ওই মানুষটার কথা কেন সে ভাবছে? হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ। মন উঠে দরজা খুলতে দেখলো তার মা হাতে লেহেঙ্গার মতো কিছু কাপড় আর সাজসজ্জার জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে 2টা মেয়ে। মনের জিজ্ঞাসা দৃষ্টি থেকে রাশিদ ইসলাম বলে উঠলো, এরা পার্লার থেকে এসেছে তোকে সাজানোর জন্য, নে এগুলো পরে রুমে বস, ওরা সাজিয়ে দিবে। বলে রাশিদ ইসলাম চলে যেতে নিলে মন ওনার হাত ধরে বলে উঠলো, আজ কি মা, এগুলো কিসের জন্য? তোমরা কেউ কিছু বলছো না আমাকে? রাশিদ ইসলাম মনের দিকে এগিয়ে এসে তার 2 হাত মনের মুখে আলতোভাবে রেখে মুচকি হাসলো। আজ তোর এনগেজ, বলে তিনি চলে গেলেন। হয়তো চোখের কোণে পানিগুলো আড়ালে ডাকার বৃথা চেষ্টা। মন অবাক দৃষ্টিতে তার মায়ের সাথে যাওয়ার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কি শুনছে সেটা বিশ্বাস করতে পারছে না মন। তার এনগেজ, অথচ কেউ কিছু জানালো না। কার সাথে? এসব ভাবতে মনে চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার এনগেজ, এটা শোনার থেকে বেশি কষ্ট হচ্ছে হঠাৎ করে চোখের সামনে আদ্রিনের প্রতিচ্ছবি বেশি ওঠায়। মানুষের মুখটা কেন জানি বারবার বেশি উঠছে। মন পুতুলের মতো বসে রইল। তার এদিক আর কোনো কোনো জ্ঞান নেই। কার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেটা শোনার আর প্রয়োজন বোধ মনে করলো না। সাজানোর শেষেও মন এভাবেই পুতুলের মতোই বসে রইল। তার হালকা আকাশি রং ভীষণ পছন্দের। আজকে তার পরনের লেহেঙ্গাটাও তার পছন্দের রঙের।
হালকা আকাশি রঙের উপর সাদা পাথর বসানো, সব মিলে অনেক সুন্দর জামা, কিন্তু তার মুখে কোনো হাসির রেশ নেই। কেন জানি তার কিছুই ভালো লাগছে না। কিছু সময় পরে ইরা আর বাকি কাজিনরা এসে মনকে জড়িয়ে ধরে বলে উঠলো, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে, একদিন নীলপরীর মতো একটা পুতুল, একদম নীলপরীর মতো একটা পুতুল। মনে এসব কিছুই ভালো লাগছে না, তার আর কিছু জানার আগ্রহ নেই, তাই চুপ করে রইল। দরজার বাইরে থেকে বড় মার আওয়াজ শুনে ইরা মনকে নিয়ে নিচে নামলো। আস্তে আস্তে সম্পূর্ণ ড্রয়িং রুমটা মেহমান ভর্তি হয়ে গেল। মনকে দেখে অনেকে এগিয়ে এলো। রাশিদা ইসলাম আর রুকসানা বেগম এসে মনের দুগাল ধরে বলে উঠলো, বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আদ্রিনের নানিমা এসে মনের পাশে দাঁড়িয়ে কপালে চুমু এঁকে দিল। মন মুচকে এসে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কেন জানি মানুষটাকে খুঁজলো। এমন সময় কেউ একজন এসে মনের হাত ধরে লাইটিং করা মেন জায়গায় নিচে এলো। হঠাৎ করে মাঝখানে মূল লাইটের জায়গায় আদ্রিন হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং এগিয়ে দিল। মন তার চোখে ভ্রম ভেবে ভালোভাবে কষলে আবার তাকে বুঝতে পারলো এটা তার ভ্রম নয়, তার মানে মানুষটাই মনকে ভালোবেসেছিল। আমি তোমার জীবনের প্রথম অধ্যায় হতে পারিনি, কিন্তু শেষ অধ্যায় হয়ে আজীবন থাকতে চাই। মন আশেপাশে তাকিয়ে দেখলো সবাই উৎফুল্ল নজরে মন আদ্রিনের দিকে তাকিয়ে আছে। সবার দৃষ্টি দেখে মন বুঝতে পারলো এই সব কিছু অনেক দিনের প্ল্যান। হয়তো সবাই জানতো, শুধুমাত্র মন ছাড়া। মন কাঁপা কাঁপা হাতটা আদ্রিনের দিকে বাড়িয়ে দিতে আদ্রিন রিং পরিয়ে দিল। মনের দু চোখ বেয়ে পানি পড়ছে। আসলে অনেক বড় সারপ্রাইজ এটা। আস্তে আস্তে রাত গনিয়ে আসলো। মন ব্যালকনির শিকলে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল আনমনে। মন জানে না এই মানুষরা ভালোবাসার মূল্য সে দিতে পারবে কিনা, কারণ তার যে কাউকে ভালোবাসতে বড্ড ভয় করে। তার যে একটা বিষাক্ত অতীত আছে, সবাই কুপর সেই অতীতটা বলে গিয়েছে বললেও তা কিন্তু নয়। এই মানুষটা সুদূর অত দূর দেশ থেকে মনের জন্য এলো। মন কি সে মূল্য দিতে পারবে মানুষটাকে? মনের ভাবনার মাঝে আদ্রিন তার পাশে এসে দাঁড়িয়ে চাঁদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলো, তোমার যেমন ইচ্ছে তেমনভাবেই থেকো, শুধু হারিয়ে না গেলেই হবে। ইচ্ছে হলে ভালোবাসো, না হলে থেকো ঠিক যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। কেটে গেল অনেকগুলো দিন। মন আদ্রিনের বিয়ের পর মন নিজের দেশের থেকে গিয়েছিল, কিন্তু আদ্রিনের নানিমা মারা যাওয়ায় মন মেরাল্যান্ডে চলে যায়। নিজের পড়ালেখা শেষ করে বাবার বিজনেসের দিকে নজর দিচ্ছে ইরা। সিমির বিয়ে হয়ে গেল শেষ পর্যন্ত। রিহো জব নিয়েছে দেশে। রিফাত আর বিয়ে করেনি, সে একটা বাচ্চা দত্তক নিয়েছে। বাচ্চা আর অফিস সব মিলে রিফাতের দিন কেটে যায়। শুনেছে প্রীতি আর মা হতে পারবে না, তাই আর বর্তমান স্বামী আকাশ অন্য মেয়ের সাথে পরকীয়া জড়িয়ে প্রীতিকে অনেক অত্যাচার করতো। শেষ পর্যন্ত প্রীতি আর সইতে না পেরে আকাশের বিরুদ্ধে মামলা করেছে। প্রীতি নিজের বাসায় আর ঠাঁই হয়নি। রিফাতের কাছে এসে মাফ চেয়েছিল, কিন্তু রিফাত আর সুযোগ দেয়নি। আকাশ প্রীতির দেওয়া সে মামলাটা বন্ধ করতে পারেনি, যার ফলে কয়েক বছরের জন্য সে জেলক সাজাপ্রাপ্ত ঘোষিত হয়েছে। সব মিলে সবাই সবকিছু শাস্তি পাচ্ছে, প্রকৃতি ছেড়ে দেয় না, এটার প্রমাণ এই সব কিছু। মন আর আদ্রিনও ভালোই আছে। আদ্রিন এখনো মনকে কোনো কিছু নিয়ে জোর করেনি। সে এখনো বলে মনকে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে। স্নিগ্ধ গান